আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবির গানে বাজবে সবার প্রাণে প্রাণে। সুপ্রিয় সিনেমা প্রেমী দর্শক বন্ধুরা, আমন্ত্রণ, শুভেচ্ছা। আপনারা দেখছেন একুশে টেলিভিশনের সিনেমা নিয়ে নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্স ইন হিটস। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন। সঙ্গে আছি আমি ইমতু এবং আমাদের একজন অতিথি, যিনি আজকে অতিথি হয়ে আছেন। তিনি অতি সম্প্রতি আলাপে এসেছেন, সবাই তাকে নিয়ে চর্চা করছেন, কারণ তার অভিনীত একটি সিনেমা দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন এবং অতি সম্প্রতি সেটা চরকিত মুক্তি পেয়েছে। সো সিনেমা হলের মুভি খুব দ্রুত যখন একটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়, তখন কিন্তু দর্শকের মধ্যে আলোড়ন এবং আলোচনা দুটোই থাকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি কথা বলছি 362436 সিনেমা নিয়ে। এর আগেও আমাদের এই সিনেটসে অতিথি হয়ে এসেছেন এবং আমরা এই সিনেমা নিয়ে কথা বলেছি। তবে যাকে নিয়ে এই সিনেমা, তিনি না থাকলে কেমন যেন লাগে। এক্স্যাক্টলি কেন্দ্রীয় চরিত্র 362436-এর সবার প্রিয় অভিনেত্রী, যিনি সিনেমা এসে সবার মন জয় করেছেন, কারিনা কায়সার আছেন আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। কারিনা, তোমাকে নিয়ে আর পারি না। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? খুব ভালো আছি ভাইয়া, রিসেন্টলি আরো ভালো আছি। এত ভালো থাকার কারণ কি? এত ভালো থাকার কারণ আসলে দর্শককে আপনি যেটা বললেন যে এই মুভিটা নিয়ে তো বেশ কয়েকদিন ধরে অনেক ধরনের আলোচনা হচ্ছে, পজিটিভ নেগেটিভ সব কিছু মিলাই, কিন্তু মানে আমাকে স্পেসিফাই করে যেরকম রেসপন্স আর যেরকম অ্যাকসেপ্টেন্স, এটা আসলে দিস ইজ বিয়ন্ড মাই ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন। সো সব কিছু মিলাই এই জন্য এখন আই এম ভেরি হ্যাপি যে যেই মেসেজটা এই মুভির সাথে, কিন্তু শুধু মানে আমি অ্যাক্টিং করছি দেখি ইটস নট ওইভাবে পার্সোনাল, বাট মেসেজটাই যা বা যে স্টোরিটা আছে এইটাই আমার কাছে খুব পার্সোনাল ছিল। আর আমি চাচ্ছিলাম যেন মানুষ দেখুক, জানুক, বুঝুক, আর এইটা এতদিনে যে হয়েছে, সো এটার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল। ওকে, অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন। এই সিনেমাটা করার আগে তো আপনি ইউটিউবে রেগুলার কন্টেন্ট করতেন। ইউটিউবে না, আমার প্রাইমারি প্ল্যাটফর্ম ফেসবুকে। সো আমি যেমন কন্টেন্টস বানাতাম এটা ঠিক, বাট অনেকেই আমাকে যেমন ডিজিটাল ক্রিয়েটর হিসেবে চিনে, অনেকে কিন্তু জানতো না যে আমার কিন্তু আসলে একটা প্রোডাকশন হাউস আছে। সো এই মুভির যে ডিরেক্টর রেজাউর রহমান, আমার খুব কাছের বন্ধু রেজা। সো আমার আর ওর প্রোডাকশন হাউস হচ্ছে হাউস অফ কেওস, যেটা থেকে চরকিতে আমরা তার আগে হচ্ছে ইন্টার্নশিপ একটা যে ওয়েব সিরিজ আছে ওইটা করেছিলাম। তো ওয়েব সিরিজও কিন্তু মানে আমাদের না যতটুকু এক্সপেকটেশন ছিল, খুব ওয়ার্ড অফ মাউথে কিন্তু এটার মানে প্রচারণা হয়েছে, কারণ আমাদের কোনো এরকম স্টার ক্যাস্ট ছিল না, খুবই ডিফারেন্ট একটা জনরা, এটা যে সিটকম জনরা, যেটা কোনো লাউড হিউমার নাই, একদম সিচুয়েশনাল কমেডির মধ্যে আমরা একটা গল্প বলতে পেরেছি। সো যখন মিনিস্ট্রি অফ লাভের প্রজেক্টটা ইনিশিয়েটেড হচ্ছিল, তখন রনি ভাইয়া হচ্ছে মেবি ফারুকি ভাইয়াকে রেকমেন্ড করেছে যে এই গল্পটার জন্য স্পেসিফিক্যালি, এটা যেহেতু একটু লাইট ব্রাইট জনরার, উনি মেবি রেকমেন্ড করেছিল যে আমাদের টিমটা ভালো হবে ওভারঅল, যেহেতু আমরা এরকম জনরা নিয়ে কাজ করতে চাচ্ছি। সো ওইখান থেকে হচ্ছে ফারুকি ভাইয়ের সাথে আমরা একটা মিটিং করি। ফারুকি ভাই আমাদের ভাইবটা বুঝলো যে না, উই উড বি এবল টু পুল দিস অফ। ওই মিটিংটা শেষেই উনি সাথে সাথে বলে যে কারিনা, আমার মনে হয় তুমি ভালো করতে পারবা, তুমি চিন্তা করে দেখো, ইফ ইউ উড বি ইন্টারেস্টেড। সো হি অফার্ড ইউ টু প্লে দ্য and on the very first meeting, so offered na, maybe he was just testing the water, যে মানে আমিও কতটুকু কমফোর্টেবল হব, বা মানে এটা তো এখন কন্টেন্ট ভাই এক জিনিস, আমি ফ্রন্ট ক্যামেরাতে এসে বলতেছি এই ছেলেরা এরকম করো কেন, সব ছেলে খারাপ, সব মেয়েরা ভালো, এটাতে একটা ভিউজ চলে আসে, এটাই একটা মজা। কিন্তু মানে শুটিং ফর আ ফিল্ম ইজ আ হোল ডিফারেন্ট বল গেম, রাইট? তো আমার যখন এই কথাটা বল, আমি তো তখনই যে আচ্ছা ঠিক আছে, মেবি এমনি বলতেছি একটু ভদ্রতার কারণে, কারণ গল্পটা যেহেতু একটা প্লাস সাইজ মেয়েকে নিয়ে, সামনে একজন প্লাস সাইজ বসা, উনি ওই ক্ষেত্রে বলছে। কিন্তু তারপরে দেখি চরকির টিম থেকে ওইটা এই ডিসিশনটাকে বেশ সাপোর্ট দেওয়া হলো যে না, মানে ও যদি কমফোর্টেবল থাকে বা ও যদি পুল অফ করতে পারে তাহলে করুক। সো তারপরে হচ্ছে আমি মানে ওই জিনিসটাকে একটু সিরিয়াসলি পার্সু করা শুরু করি। ইভেন যখন স্ক্রিপ্ট লিখছিলাম তখনও রেজার সাথে বসে যতটুকু অ্যাক্টিংটাকে আমি মানে এইটা ট্রেনিং কিন্তু আমার অনেক আগে থেকে শুরু হয়েছে, যে যখনই মেবি একটা সিন বা একটা কিছু দাঁড়ায় যাচ্ছিল, ওইটা আমি চেষ্টা করেছি যে কিভাবে নিজের মতন করে জিনিসটাকে বিল্ড করা, ডেভেলপ করা, ক্যারেক্টারটাকে নিয়ে চিন্তা করা। সো
ওইটাই টার্নড আউট মানে তখন ইভেন ওয়েন আই ওয়াজ শুটিং আমি ভাবতেছিলাম যে আমি অনেক বাজে অ্যাক্টিং করতেছি। তো আমি অ্যাক্টিং প্রত্যেকটা সিন শেষ করে আমি খুব নার্ভাস থাকতাম যে আমি একবারও আমি মনিটরে নিজের সিনটা দেখি না। আপনার মনে হয়েছে যে আপনি যদি ওটাকে দেখেন আপনি ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন, আপনি ওই রিস্কটাই নেন নাই? নাই যে এটা যদি কোনো সমস্যা হয় ডিওপি বলবে, ডিরেক্টর বলবে, আমি নাই, আমি দিয়েছি, এখন তোমরা বলো খারাপ ভালো, রিটেক, ওয়ান টেক, কি হয়েছে। মানে আমাকে ডিমোটিভেট না করার জন্য বলতেছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে নেক্সট সিন, কিন্তু দেখি টার্নড আউট ফর দ্য বেটার, যে যতটুকু স্ক্রিনে করেছি দর্শকের ওইটাই ভালো লেগেছে। সো যাক। আপনি যখন এটাকে লিখেছেন, স্ক্রিন প্লে করেছেন, তারপরে যখন এটাকে পিকচারাইজ করেছেন, আপনারা তো অনেক ডিসকাস করেছেন আর্টিস্ট কাস্টের ব্যাপারে। আফটার দ্য প্রজেক্ট অডিয়েন্স লাভড ইট, বাট ডিড ইউ লাভ দ্য অল ক্যারেক্টার্স? হ্যাঁ ভাইয়া, মানে আমাদের কিন্তু ক্যাস্টিং নিয়ে সবসময়, যেমন দিঘির ক্যারেক্টারটা মনে হয় যে সাবকনসিয়াসলি আমরা দিঘিকেই নিয়ে চিন্তা করছিলাম যে ওর যেরকম, কারণ ও সবসময় যেরকম সিরিয়াস ক্যারেক্টার করে, ও কিন্তু মানুষটা, আপনিও পার্সোনালি চিনেন, ও কিন্তু মানুষটা এরকম না, ওকে সব মুভিতে নিয়ে ওকে মেরে ফেলে, নাহলে ও কাউকে মেরে ফেলে, নাহলে দুজনই মরে যায়, কি একটা ওর সাথে ডিরেক্টরদের প্রবলেম আমি জানি না। তো দিঘির সাথে যখন আমরা ফার্স্ট মিটিং করি তখনই যেমন ও একদম জিনিসটা বুঝে গিয়েছে যে হ্যাঁ আমি মানে প্রিয়ন্তীর ক্যারেক্টারটা যেরকম, যে নিঃশ্বাস না নিয়ে এটা করব ওইটা করব, আমার হলুদে পানির উপরে স্টেজ থাকবে, হ্যাঁ সো তখনই বুঝে গিয়েছিলাম দ্যাট শি উড বি পারফেক্ট ফর ইট। বাট আমাকে অনেস্টলি খুব সারপ্রাইজ করেছে তানভীর হুরারা ভাইয়া, মানে যতটুক না ওনার সাথে মিটিং করেছি বা ওনার আগের কাজ দেখেছি, আমার মনে হয় যে এরকম স্ট্রং কমেডিক টাইমিং আমার মনে হয় না আগের কোনো প্রজেক্টে এত প্রমিনেন্টভাবে তুলে ধরা হয়েছে। সো এইটাতে যেমন ওনার জন্যই কিন্তু অনেক প্লট টুইস্ট বেসিক যেগুলো হয়, যে ওনার কথাতে বা ব্রিদিং স্পেসগুলো পাওয়া গেছে, তো যেভাবে ইভেন ওনার যে একটা আইব্রো উঠছে, একটা মানে বডি মুভমেন্ট, মানে সবকিছু মিলাই আই লাভড সিইং হিম অন স্ক্রিন। 36 এটা এই শব্দটাই আমরা আসলে ওভাবে বলতে কমফোর্ট ফিল করি না সব জায়গায় আমাদের এই সমাজে। সো হাউ ডিড ইউ ডিয়ার টু পুট দ্য নেম অন দিস মুভি? This title was actually suggested by Faruqi Bhaiya. So টাইটেলটা was pre-decided, কিন্তু আমি আসলে যখন মানে মুভির নামটা শুনি আমি কিন্তু পজিটিভলি নেই, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল কারণ আমি গল্পটা জানি। আর এই মানে 36-24-36 কে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পারফেক্ট ফিমেল বডি রেশিও হিসাবেই একটা ডেফিনেশন এটা। সো যখন আমি গল্পটা শুনে ফেলি তখন আমি জানি যে এটাকে স্যাটায়ার করার জন্যই এই নামটা রাখা হচ্ছে। এখন যেমন এভরিওয়ান ইজ অন দ্য সেম পেজ যে এই নামের জন্য এই স্টোরিটাই পারফেক্ট, বা তখন যেমন অনেক যে আরে এই নাম কেন। কবে শুটিং হয়েছে এটা? এটা হয়েছে ভাইয়া ফেব্রুয়ারি দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি। খুব দ্রুত শুটিং হয়েছে, দ্রুত অন এয়ারে চলে এসেছে। এইটার প্ল্যানিংটা এরকম ছিল যে আমরা আসলেই মানে এইটাও যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন যে হল থেকে তো তাড়াতাড়ি ওটিটিতে কেন আসলো, এটার কিন্তু প্ল্যান ছিলই ওটিটিতে, মানে এটা কিন্তু স্কেডিউল যে ওয়েডিং সিজনে যেহেতু বিয়ে একটা খুব বড় পোর্শন অফ দ্য স্টোরি লাইন, এটা আমাদের প্ল্যানই ছিল যে ওয়েডিং সিজন মানে নভেম্বরের এই তারিখে দিব। থিয়েটারটা ওয়াজ আ বোনাস ফর আস, কারণ মুভিটা দেখার পরে চরকি টিম বা ইন্টারনাল টিম সবাই মনে করছিল যে মানে যেহেতু তো ধুম ধারাক্কা নাচ গান, আর আমাদের দেশেও বেশ একটা ডার্ক ফেজ আমরা ক্রস করেছি, মেবি এন্টারটেনমেন্টের খাতিরে মানুষ এরকম একটা লাইট ব্রাইট গল্প দেখতে হলে গিয়ে পছন্দ করবে। সো হলটা আসলে আমরা বোনাস পাই। আর হ্যাঁ শুটিংটা ওই রকমই, কারণ আমরা আসলে শুটিংটা না হয় কম টাইম লেগেছে, বাট প্রি প্রোডাকশন এটার অনেক প্রায় 1-1.5 বছর, কারণ রেজা হচ্ছে খুব আর্টিকুলেট তার গল্প নিয়ে। তো তার একটাই কথা যে আসলে ক্যাস্ট যাই হোক, ক্যামেরা কি হোক, লোকেশন কি হোক, গল্প যদি স্ট্রং থাকে মানুষ দেখবে, স্ক্রিপ্টটা যদি আসলে স্ট্রং হতে হবে। কারণ আজকাল ভাই যেরকম মুভি না এত কমার্শিয়াল হয়ে, আমি বলিউডেরই রেফারেন্স দিই, আমরা যখন ছোটবেলায় হেরাফেরি দেখতাম বা গারাম মাসালা এইসব মুভি, ওগুলোতে দেখেন ক্যামেরা লাইট কি যেন মানে সব মনে হচ্ছে ইম্প্রোভাইজ করে তাড়াহুড়া করে হচ্ছে। হ্যাঁ আই এম প্রিটি শিওর ওখানে অনেক এফর্ট দেওয়া, কিন্তু আজকালের মুভিগুলোতে দেখেন এত ফরেন লোকেশন, এত বড় বড় বাজেটের সিঙ্গামাগেনে 10 জন স্টারকে দাঁড়া করে দিয়েছে, তাও কিন্তু আগের মুভিগুলোর মতন ফিল পায় না, কারণ তারা কেউ স্ক্রিপ্টেই টাইম দেয় না। সো ব্যাকবোনটা যদি স্ট্রং থাকে, এটা আমার মনে হয় যে সব সময় এটা নো ম্যাটার হোয়াট দ্য জনরা ইজ, নো ম্যাটার হোয়াট দ্য ক্যাস্ট, অর নো ম্যাটার হু ইজ প্লেয়িং হোয়াট ক্যারেক্টার, মানে মুভিটা উঠে যাবে বা প্রজেক্টটা উঠে যাবে। স্ক্রিপ্ট রাইটিং এর হিস্ট্রি কি আগে থেকেই ছিল? আমরা ইন্টার্নশিপ যখন চরকিকে ফার্স্ট পিচ করি, দে লাভড ইট, সো দে রিকোয়েস্টেড একটা স্ক্রিপ্ট দাও। এখন আমি যেভাবে স্ক্রিপ্টটা লিখি ভাইয়া, যেভাবে মেবি চ্যাট করে ভাবে লিখা, তুমি কেমন আছো, মানে স্ক্রিপ্টে আমার লেখা TOMI, এটা তো আসলে একটা
এস্টাবলিশমেন্টকে দেওয়া যায় না। সো আমরা আসলে একজনকে এরকম খুঁজছিলাম যে স্ক্রিপ্টে একটু ডক্টরিং করে ডায়লগগুলো একটু ভালো, কারণ আমিও তো একটা শেপ দিবে। এখন যার কাছে এই শেপটা খুঁজতে চাই সে শেপ দিতে গিয়ে না ডায়লগগুলোকে খুব ভারী ভরকম বানায় ফেলে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের গল্পটা ছিল একটা এজেন্সির একটা ইয়াং একটা জেনজি ইন্টার্নি, সে তো কখনোই এভাবে কথা বলবে না যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, সে কিন্তু বাংলা ইংলিশ মিলাই তার ফিলিংস প্রফেস করবে, সে কিন্তু যেভাবে আমরা ক্যাজুয়ালি কথা বলি আমরা এরকম পাচ্ছিলাম না। তো তখন রেজা বলল থাক আমরাই লিখি, মেবি এটা মানে ভালোই হবে, যেহেতু ন্যাচারাল রাখতে চাই। তারপরে হচ্ছে আমরাই লিখলাম অ্যান্ড ইট ওয়ার্কড আউট ওয়েল। সো এইটাতেও আমরা ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমাদের গ্রিপে থাকলে জিনিসটা ভালো হয়, আমরাই লিখি। কখনো কি মনে হয়েছিল যে অ্যাক্টিং করবেন? মনে তো হয়েছে অনেকবার। আমি কিন্তু হিউজ, মানে ইফ ইউ নিউ মি পার্সোনালি ইউ উড নো, আমি কিন্তু হিউজ বলিউড ফ্যানাটিক। মানে ছোটবেলার থেকে আমি কখনো ইংলিশ গান টানও শুনতাম না। আমি এতদিন এসে মনে একটু টুকটাক শুনি, তাও আমি কিন্তু সবার আগে বলিউড। মানে বলিউড বলতে আমার আম্মু আমাকে এটা প্রায় বলে যে তুমি যখন খেতে চাইতে না টিভি ছাড়লে যে তু চিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত, ওই গানটা পপুলার ছিল। এই গানটা দেখলে আমি নেচে নেচে মুখ হা করতাম, তখন আম্মু আমাকে খাওয়াই দিত। সো ছোটবেলা থেকে আই রিমেম্বার যে এক্সাম যাই হোক, ওই যে আগে তো নিউজ পেপারে বের হইতো কোন মুভি কি হচ্ছে। আমার ফেভারিট মুভি ছিল ববি দেওলের সোলজার। আই রিমেম্বার কোন একটা ম্যাথ এক্সাম না কিসের আগে সন্ধ্যা না বিকালে এই মুভি হবে, আমি পড়া টড়া বাদ দিয়ে এই মুভিটা যে এই মানে এতবার দেখে ফেলছি, তাও আমার দেখতেই হবে। কাবি খুশি কাবি গাম আমি 40 বার একদম টাইম মিলাই যে সোনি ম্যাক্সে কখন আসবে আমি দেখবই। সো সব কিছু মিলাই হচ্ছে আই থিঙ্ক এই পারফর্ম করা বা এই যে স্টেজ ফ্রাইট না থাকা, এইটা হ্যাজ অলওয়েজ বিন উইদিন মি। যে ইভেন স্কুলেও আই উড বি দ্য ফার্স্ট ওয়ান, যে ফাউন্ডেশন ডের কোনো প্রোগ্রাম হলে, নাচের কোনো প্রোগ্রাম হলে আমি আছি, আমি করবো, আমি পার্টিসিপেট করবো। একটা পারফর্মারের এন্টিটি ছিল সবসময়। হ্যাঁ, আর ওই যে আয়নার সামনে দাঁড়ায় বলে চুরিয়া যখন নাচতাম তখন মনে হতো মানে একদিন আমি মানে তখন তো এমন না যে ফিল্ম স্টার হতে চাই, তখন তো আমি আমার মাথায় আমি তো ফিল্ম স্টারই। এটা আমি আয়নার সামনে আমার ইমাজিনেশন, এখানে হাজার হাজার দর্শক বসা। আই এম দ্য প্রিন্সেস, আলটিমেট প্রিন্সেস। ওকে, সো যেহেতু অ্যাক্টিংটা শুরু করে দিয়েছেন, এটা কি কন্টিনিউ করার ইচ্ছা আছে? কন্টিনিউ করার ইচ্ছা আছে। আমার মনে হয় যে এরকম স্পেশালি যেহেতু মানে দর্শকের এনকারেজমেন্টেই আমার যতটুকু না প্ল্যান ছিল যে কন্টিনিউ করবো, কারণ ভাই অ্যাক্টিং কিন্তু অনেক কষ্টের, এটা কিন্তু আমি আগে বুঝি নাই। হ্যাঁ, আগে যেমন আমি সবসময় ইভেন হাউস অফ কেওস থেকে যখন প্রজেক্টগুলো নামাতাম, আমি সবসময় তো এই যে বাহাইন্ড দ্য ক্যামেরা খালি সবাইকে বকা দিচ্ছি, লাঞ্চ এখন হবে না, পরে খাওয়া, আর্টিস্ট ডাকো, আর্টিস্ট কল করো। তারপরে এই মুভিতে যখন আমাকে কল করতেছে, আমার রাগে মাত্র আমি খেতে বসলাম, আমাকে কি রে ভাই, পরে অন্য কথা। আর আরেকটু এই যে বারবার মেকআপ নাও, টাচ আপ নাও, মানে তুমি যদি কোনো ভাবে মানে আটকায় আছো, পুরো ইউনিট আটকায় আছে, মানে ইফ ইউ আর নট অন স্ক্রিন সবকিছু আটকানো। সো এইটা যে একটা প্রেশার কাজ করে, মানে আমি যদি ডায়লগ ডেলিভার না করতে পারতেছি, বারবার মানে টাইম যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, একটা প্রেশার, লোকেশন ছেড়ে দিতে হবে, দেরি হচ্ছে। সো আমি আসলে মানে আর্টিস্টদেরকে আমি বলবো যে অনেকটুকু আমি আন্ডার এস্টিমেটই করতাম যে কতটুক যে কষ্ট। এটা মেবি আমি ইউজ টু না, এটাও একটা হতে পারে বিং মাই ফার্স্ট ফিল্ম। সো আমার মানে গিভেন হাউ দ্য অডিয়েন্স হ্যাজ রেসপন্ডেড টু মাই পারফরমেন্স, আই উড ওয়ান্ট টু কন্টিনিউ। বাট আমি এরকমই গল্প করতে চাই যে যেহেতু আমি একটা মেবি আপনি যেটা বললেন একটা বেঞ্চমার্ক আমি সেট করেছি, আই উড ওয়ান্ট টু ডু যে কোয়ান্টিটি দিয়ে না, যে আমার এখন অ্যাক্টিং করছে আমার বছরে 10টা কাজ করতে হবে। আমি চাবো যদি আমি 2 বছর 3 বছরে যদি একটা কাজও করি, এটা যেন এরকমই একটা মিনিংফুল কোন একটা ক্যারেক্টার প্রশংসা করে এবং মনে রাখে হতে পারে। হ্যাঁ, এই যে একটা ঝড়ের মতো এলেন, সবাই দেখলো, তাদের মন জয় করলেন, এটা এনজয়মেন্টটা তো এখনো এই যে ওটিটি প্ল্যাটফর্মে যাওয়ার পর আপনি বলবেন যে আপনার ফিডব্যাকটা আরো বেড়ে গেছে, এই ফিডব্যাকটা কিভাবে এনজয় করছেন, তারা কি বলছে? আসলে একটা জিনিস আমি যেটা অনেক ফেস করছি যে পজিটিভ রিভিউজ তো অফকোর্স যারা পাবলিকলি পোস্ট করছে, এটা দ্যাটস ফর এভরিওয়ান টু সি, কিন্তু ভাইয়া অনেস্টলি আই উইশ আই কুড শো ইউ দ্য মেসেজেস, যেটা আমার ইনবক্সে আমার এভরিডে না হয় আমার 100 থেকে 150 মেসেজ আসছে। আর শুধু মেসেজ এরকম না, গুড ওয়ার্ক আপু, মানে এক একজন তাদের মানে জীবনে যে কি ঘটেছে আর এই মুভিটা দেখে যে তারা সেই জিনিসটা রিলিফ করেছে আবার। কারণ আমার মনে হয় যে এই মুভিটা দেখে আমার যেটা মনে হলো যে সব মেয়ের মধ্যেই মনে হয় সায়রা একটু আছে, আর সব মেয়েরাই হয়তো জীবনে কোনো না কোনো একটা পর্যায়ে সায়রার মতন এরকম কিছু একটা ফেস করেছে, হয়তো এত ট্রমাটিক না, কিন্তু মেয়েদেরকে যেভাবে জাজ করা হয় যে আমাদের হাইট নিয়ে, আমাদের ওয়েট নিয়ে, আমাদের কমপ্লেক্সন নিয়ে, আমরা এজ আ সোসাইটি আমাদের ডিএনএতে এরকম রং, কিন্তু আমরা অবসেসড। যে মেয়েরা নিজেদেরকে অ্যাকসেপ্টও করতে চায়, সোসাইটি কিন্তু সেটা হতে দেয় না, যে সব সময় যে না তুমি মানে ইভেন
ছোটবেলাতে কিন্তু শুনে আসছে মেয়েরা যে বেশি বাইরে খেলো না, কালো হয়ে যাবা, এইটা মাখো ওইটা মাখো, হ্যাঁ। সো এত মেসেজেস আমার আসছে, খালি মানে এক একটা মেয়ে যে তাদের এই গল্পগুলা আমাকে বলছে যে আমিও এরকম আপনার মতন, আমিও 77 কেজি, আমিও 100 কেজি, সারা জীবন আমি এটা কনস্ট্যান্টলি ফেস করি, এখনো ফেস করি। কয়েকজনের খুব এন্ডিংটা সুন্দর করে দেয় যে ফাইনালি হ্যাভ ফাউন্ড সামওয়ান যে আমাকে আমার জন্য অ্যাকসেপ্ট করেছে, আমার 2টা বেবি আছে, আমি খুব খুশি আপু, আমিও চাই আপনি আমার মতন যেন হ্যাপিনেস খুঁজে পান। কিন্তু আবার কয়েকজন আবার এখনো খুব যে ওই ট্রমা সার্কেলে আটকে আছে, যে এখনো আমি ফ্যামিলি থেকে কথা শুনি, এখনও আমি এটা দিয়ে যাচ্ছি। আর এরকমভাবে যে তারা তাদের একটা রিপ্রেজেন্টেশন স্ক্রিনে পেয়েছে, এইটাই হচ্ছে মানে তারা খুবই ওভারওয়েলম। কেউ কেউ তো তাদের হয়ে বলেছে কথাটা। এক্স্যাক্টলি এখনও যে মেয়েদেরকে এইটা দিয়ে যেতে হয় যে এইসব একটা মানে জাস্ট বিকজ দ্য ওয়ে ইউ লুক, এই জিনিসটা নিয়ে যে এত বেশি জাজড হতে হয় যে তুমি অ্যাজ আ পার্সন কি ওটা ম্যাটার করছে না, তোমার কোয়ালিটি কি, তোমার দক্ষতা কি, এগুলো সব বাদ দিয়ে মেবি তোমার একটা ফ্লয়ের জন্য তোমাকে যে সারা জীবনে সেই ট্রমাটাতে থাকতে হচ্ছে, এটা খুবই স্যাড একটা ব্যাপার। তো আমার মনে হয় যে মুভির যে মেসেজটা ওইটা টেক অ্যাওয়ে মানুষ করতে পেরেছে, এটা আমাদের জন্য একটা খুব বড় সাকসেস। এটাও বলতে চাই যে আসলে এক মুভিতে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হবে না, এরকম আরো কাজ করার দরকার যেন ট্যাবুটা আস্তে আস্তে চলে যায়। আমরা হোপফুল, যেহেতু শুরু হয়েছে এই যাত্রা চলতেই থাকবে। What next? Next is hopefully আমরা ইন্টার্নশিপের সিজন 2 নিয়ে কাজ করছি। সো আই ওয়ন্ট বি অন ক্যামেরা ফর দ্যাট সিরিজ, বাট লেখালেখিতে থাকবো। সো ওইটা নিয়ে এখন কাজ চলছে আপাতত। কখনো বাংলা কমার্শিয়াল মুভিতে কাজ করার ইচ্ছে বা প্ল্যান আছে? আমার তো সব কিছুতেই ইচ্ছা আছে, এখন যে যদি কেউ অফার করে ওয়াই নট, ডাকার অপেক্ষায় আছি। আমি খুব চিল্ড মানুষ, আমার কাছে যদি ভালো কোনো একটা কাজের অফার আসে, এটা অফ ক্যামেরা অন ক্যামেরা হোয়াট এভার ইট ইজ, আমার যদি কন্ট্রিবিউট করার মতন কিছু থাকে অফকোর্স আমি ইনভলভ হতে চাই। সো বাবা একসময় জাতীয় দলের প্লেয়ার ছিলেন, তার ফেমটা সারা জীবন এনজয় করেছেন, এখন বাবা তার মেয়ের ফেমটা কতটুকু এনজয় করছেন? বাবা তো ভেরি প্রাউড, মানে আই হ্যাভ নেভার সিন মাই প্যারেন্টস দিস প্রাউড। এই গল্পটা আপনি যখন লিখেছেন, আপনার লাইফ এক্সপিরিয়েন্সের কতটুকু ইমপ্যাক্ট এটাতে ছিল? বেশ কিছুটাই ছিল, কারণ আমিও কিন্তু পার্সোনালি এরকম ফেস করেছি। এই ধরনের মানুষগুলোর জন্য একটা পারফেক্ট মুভি হচ্ছে এটা, যারা রিয়েলাইজ করার সুযোগটা পাবে। এই যে এখন যে অডিয়েন্স এভাবে মানে রিয়াকশন দিচ্ছে, এখন আমি এই ডায়লগটা আমার জন্য প্রযোজ্য যে এখন আই ফিল সিন ফর অল দ্য রাইট রিজনস। কারণ এই লাইফে প্রথমবার মনে হয় আসলে আমাকে আমার কাজের জন্য প্রেস করা হচ্ছে। কেউ আমার শারীরিক গঠন, কেউ আমাকে বডি শেম করছে না, কেউ একজন বলছে না কেন ওর মুভিটা হলে গেল, কেন এ নায়িকা হইলো। এখন সবাই উল্টাটা বলছে যে মেবি ও না থাকলে ক্যারেক্টারটা এভাবে ফুটে আসতো না। সো এইটাই যে আই এম ভেরি ভেরি ওভারওয়েলমড। Yes, we are really happy to watch you on this movie and I really wish you all the very best. আমি কিন্তু absence of you আমি তানভীরের কাছে কতটুকু ফ্রেজ করেছি, you just go and ask him. না, আপনি যে নিজে থেকে হলে দেখতে গিয়েছেন, আমি শুনে অনেক খুশি হয়েছি। আমি একটু আগে রেজাকে টেক্সট করছি, জানো উনি যে আপনি তো আমাদেরকে জানাই জানেন, আপনি যে নিজে থেকে গিয়েছেন। আমি এরকম, I'm a film lover, so thank you so much. Okay, so a lot of thanks for coming and giving us the precious time, and your audience is here, so you can say anything you want. দর্শকের ক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না, আমার যা বলার মুভিতেই বলে দিয়েছি। বাট আমি আসলে মানে আপনাদের সাপোর্ট পেয়ে আমি কি বলবো, আই এম অন দ্য 9th ক্লাউড। আর যেটা আমি বললাম যে আসলে এত স্ক্রুটিনি ফেস করে এসেছি এত বছর, আর ফাইনালি একটু অ্যাকসেপ্টেন্স পেয়ে সোশ্যাল মিডিয়াতে বা আপনাদের মানে দ্য ইমেন্স লাভ দ্যাট ইউ হ্যাভ শোড ফর মি অ্যান্ড মাই প্রজেক্ট, আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আর প্লিজ আমার জন্য দোয়া করবেন। আমাদের পক্ষ থেকেও এবং টিভির পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। কারিনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, যেগুলো আমরা আগে থেকে জানি কিন্তু অনেকে ফিল করি না, রিয়েলাইজ করি না। নতুন নতুন ভাবনা নতুন করে আমাদের জীবনকে বদলে দিক, এবং বদলে দিক আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাক আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে। সে প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকবেন।